আজকে আমি কথা বলবো হচ্ছে যে বর্তমান যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের 100 দিন তাদের যে কি ধরনের ভুলগুলো হলো সেই ব্যাপার নিয়ে মেইনলি দু একটা পজিটিভ সাইড যদি খুঁজে পাই সেটা নিয়ে কথা বলবো। যেহেতু ডক্টর ইউনূস সাহেব বলে দিয়েছেন তাদের ভুল ত্রুটি যেটা আছে সেটা সবাইকে ধরিয়ে দেওয়ার জন্য, তো আমি আসলে কিছুটা সমালোচনা করেই কথা বলার চেষ্টা করবো। এগুলোতে বেশ কিছু দাগি আসামি কিন্তু তারা পালিয়ে গিয়েছিল, কিংবা অনেক দু একজন কিন্তু জামিনে ছাড়াও পেয়ে গেল। হ্যাঁ, এবং তাদেরকে কিন্তু আর খুঁজে পাওয়া আসলে তারা আসলে আর কোথায় আছে সেটা আমরা জানিও না, রাইট। এরপরে আমরা চলে আসি যে আর কি হলো, রাইট। এরপরে বাংলাদেশে প্রচুর বন্যা হলো, সেই বন্যাতে হচ্ছে যে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হলো। সেই ক্ষতিগ্রস্ত হওয়ার সময় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সে 1000 কোটি টাকার মতো বিভিন্ন জায়গা থেকে সে নিয়ে আসলো, রাইট। এটা খুবই পজিটিভ, কিন্তু আমরা আসলে জানি না এক্স্যাক্টলি ওই 1000 কোটি টাকা আসলে কিভাবে খরচ করা হলো। এখনো পর্যন্ত কোনো পত্রপত্রিকা আমি দেখিনি আর কি। আমরা দেখলাম যে মব অ্যাটাক হওয়া শুরু হলো। যারা অনেক আগে আমলিক করতো তাদেরকেও মেরে ফেলা হয়েছে, পিটিয়ে। আবার হচ্ছে যে যারা কোনো কিছুই করেনি তাদেরকেও মেরে ফেলা হয়েছিল, রাইট। তার মধ্যে একজন ছিল হচ্ছে যে তোফাজ্জলের ঘটনা আমরা সবাই জানি। তোফাজ্জলের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত জানি না তোফাজ্জল সাহেবের যে ছেলেটা যে মারা গেল, মেরে ফেলা হলো, সেই তোফাজ্জলের আসলে এই যে যারা গ্রেপ্তার করা হলো তাদের আসলে এখনকার পরিস্থিতি কি, তাদেরকে কি আসলেই বিচারিক কোনো কার্যক্রম এগিয়ে যাচ্ছে নাকি যাচ্ছে না। কারণ যেহেতু তোফাজ্জলের আসলে পৃথিবীতে কেউ নেই, আসলে আমরা জানি না এই ব্যাপারে আর কি। তারপরে চলে আসি যে আরেকটা টপিকস নিয়ে, সেটা হচ্ছে যে খাদ্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। প্রচুর পরিমাণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা পুরোটা সময় ধরে দেখতে পেয়েছি, এবং একটা খাবারের দাম বাড়তেছে, আরেকটা একটু কন্ট্রোল আসতেছে, আবার আরেকটা বাড়তেছে, রাইট। এরকম ভাবে চলতেছে। সরকার শুল্ক মুক্ত হবে অনেকগুলো খাবারের জন্য, শুল্ক মুক্ত ঘোষণা করা হলো, তারপরে কিন্তু খাবারের দাম বেড়ে যাচ্ছে। এরপরও প্রায় 300-র মতো যেই কারখানা সেটাগুলো কিন্তু বন্ধ হয়ে গেল, এবং বিজেপি নিজেই বললো যে আসলে 30% যেই পোশাক শিল্প যে রপ্তানি, সেই 30% পোশাক শিল্প রপ্তানি হচ্ছে যে অর্ডার যেটা সেটা চলে যাচ্ছে হচ্ছে অন্য একটা দেশে। তো এখানে কিন্তু আমাদের বেশ পরিমাণে লস হয়ে গেল, এবং অনেক শ্রমিক ডেফিনেটলি যখন এই পোশাক শিল্প কারখানা বন্ধ হয়ে যায় তখন কিন্তু অনেক শ্রমিক কিন্তু তাদের চাকরি হারিয়ে ফেলে, রাইট। এরপর আমরা চলে আসি হচ্ছে যে সেন্ট মার্টিন নিয়ে অনেক দিন ধরে অনেক কথা হচ্ছে। বিবিসির বাংলার যে প্রতিবেদনটা ছিল সেই প্রতিবেদনটা যদি কেউ দেখে ক্লিয়ারলি এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা চলতেছে, মানে ওখানে যাওয়ার জন্য মানে এক ধরনের ভিসা পাসপোর্ট একটা ব্যবস্থার মতো অবস্থা। ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট ইন দেয়ার। এখন কথা হচ্ছে যে সেটার জন্য কেন করতেছে, সরকার থেকে বলা হয়েছে যেটার জীব বৈচিত্র্য যেটা আছে সেটা সংরক্ষণ করার জন্য ওইখানে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো এটাই, সেটা হচ্ছে যে শুধুমাত্র মানে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েই কি জীব বৈচিত্র্য যেটা আছে সেটার মানে কি সংরক্ষণ করা যাবে? মানে সেখানকার যে মানুষজন আছে তাদের জীবিকার কিন্তু প্রধান যে উৎস সেটা কিন্তু এই ভ্রমণ পিয়াসু যে মানুষজন যারা আছে তারা যদি ওখানে যায় সেখান থেকে কিন্তু তাদের ইনকামটা হয়। এখন যখন সরকার এই জিনিসগুলো নিয়ে এক ধরনের লুকোছাপ খেলে তখন কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন ওঠে আসলে সেন্ট মার্টিনে কি হচ্ছে। এরপরে আমরা আরো চলে আসি হচ্ছে যে বিভিন্ন ধরনের নাম পরিবর্তন। আমরা দেখবো যে সব জায়গাতে নাম পরিবর্তন করা হচ্ছে, মানে নাম পরিবর্তনের কালচার আগেও ছিল, এখনো আছে। এবং আমরা যদি আরো কয়েকটা জিনিস সামনে এগিয়ে যাই, তার মধ্যে একটা পজিটিভ নিউজ আছে, সেটা হচ্ছে যে বেশ কিছু শহীদ ছিল যারা আবার খুঁজে পাওয়া গেল, তারা আসলে জীবিত আছে। তার মধ্যে একজন তো মনে হয় 2 দিন আগে হচ্ছে যাকে হত্যা করার অপরাধে প্রায় 130 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, সেই যাকে হত্যা করা হয়েছিল সে নিজেই থানায় যেয়ে বলছে যে আমি আসলে জীবিত আছি। এরকম ঘটনা আমরা দেখেছি। মানে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে তারা মারা যায়নি। এবার চলে আসে যে গণগ্রেপ্তার, যেটা গণগ্রেপ্তার কথা এই জন্য বলতেছি যে মানে ইট ইজ টোটালি ফাইন যখন অপরাধীকে গ্রেপ্তার করা হয়, হ্যাঁ, কিন্তু সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রেপ্তার যাদেরকে করা হচ্ছে তাদের মাঝখানে অনেকেই আছে হচ্ছে যে শুধুমাত্র দলীয় কারণে গ্রেপ্তার করা হচ্ছে। এটা এমন নয় যে তারা আসলেই মানে ক্লিয়ার এভিডেন্স সহকারে তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়ে গেছে যে তারা আসলেই সেই কালপিট, হ্যাঁ। তো এবং আমরা যদি দেখি যে 8ই আগস্টের পর্যন্ত যতগুলো পুলিশ হত্যা মামলা হলো, যতগুলো পুলিশ হত্যা করা হলো এবং অন্যান্য যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেটা সরকার একবার সাধারণ ঘোষণার মাধ্যমে একটা ক্ষমা করে দিল, যে ইমিউনিটি দিয়ে দিল, রাইট। তার মানে হচ্ছে যে এখানে বিচার যেটা হবে সেটা হচ্ছে যে শুধু একপাক্ষিক হয়ে যাচ্ছে, রাইট। সঠিক বিচার ব্যবস্থা যেটা, সঠিক বিচারের যেই একটা অবস্থা সেটা কিন্তু আসলে প্রতিস্থাপিত হলো না, হ্যাঁ। এরকম বেশ কিছু জিনিস আমরা যে অ্যানালাইজ করতে থাকি, আরো অনেক ব্যাপারই আছে, সেই ব্যাপার নিয়ে আমি আসলে কথা আগ বাড়াবো না। আরো একটা ব্যাপার আছে, যেমন ধরেন যে 1971 সালের প্রথমবার দেখলাম যে বাংলাদেশের সাথে 1971 সালের পরে কিন্তু 71 সালের পরে প্রথমবার পাকিস্তান থেকে
জাহাজ আসলো খাদ্যদ্রব্য এবং অন্যান্য সামগ্রী নিয়ে, যতটুকু বিভিন্ন নিউজ মিডিয়াতে পড়েছি। এখন কোশ্চেন হচ্ছে যে 71 সালের পরে এতগুলো সরকার চেঞ্জ হলো, হ্যাঁ, সে জামাতো ক্ষমতায় ছিল, হ্যাঁ, তো তারা কেন আসলে এই জিনিসটা করলো না, এই সরকার কেন করলো? এটা আমার একটা প্রশ্ন রয়ে যাবে যে কেন, কি এমন হয়ে গেল যেটা করতেই হলো, হ্যাঁ, যেটা আগে কখনোই কেউ করে না। এটা কি পরিবর্তন কিনা? সংস্কারের কথা যদি বলি, সংস্কারের জন্য চেষ্টা কি করতেছে সেটা আমি এক্স্যাক্টলি জানি না, বাট কয়েকটা জিনিস করা হয়েছে। যেমন ধরুন গ্রামীণ ব্যাংকে সুদ ট্যাক্স ফ্রি একটা পারমিশন দেওয়া হয়েছে, প্রায় কয়েকশো কোটি টাকা ট্যাক্স ফ্রি পারমিশন। শেয়ার বাজার থেকে প্রচুর পরিমাণে কিন্তু টাকা, হাজার হাজার কোটি টাকা কিন্তু শেয়ার বাজার থেকে চলে গেছে। একবারে নিউজ, এগুলো সবগুলো কিন্তু নিউজ আছে, এটা কিন্তু এমন নয় যে আমি নিউজের বাইরে বলতেছি, সংবাদে আছে। প্রচুর মানুষজন বিভিন্ন জায়গাতে, আপনি যদি চোখ খোলেন তাহলে দেখতে পাবেন যে কেউ না কেউ মারা যাচ্ছে, কেউ না কেউ হত্যা করা হয়েছে, কোথাও না কোথাও ছিনতাই হয়েছে, কোথাও না কোথাও রাহাজানি হয়েছে, হ্যাঁ, কোথাও না কোথাও ডাকাতি হচ্ছে, রাইট। এবং মানে মোহাম্মদপুর যে এরিয়াটা আছে সেই এরিয়াতে কিন্তু এমন একটা অবস্থা হয়ে গেল যে ওখানে মানে রীতিমতো যৌথ বাহিনী, সেনাবাহিনীর ক্যাম্প বানানো লাগলো। তো এই যে অবস্থা এখনো কিন্তু সেদিকেই যাচ্ছে। এখনো পর্যন্ত দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা কিন্তু এখনো উপরে রয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু সেটা মানুষের নাগালের মধ্যে নেই। এখনো পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলার যে অবস্থা, সেই অবস্থা এখনো পর্যন্ত খুবই বাজে অবস্থাতে আছে, মানে খুবই বাজে অবস্থা। স্পেশালি যারা ঢাকাতে আছে এবং যারা স্পেশালি ঢাকার বাইরে যারা আছে তারা আসলে ওগুলো কিন্তু রিপোর্টও আসে না। কেউ যদি মানে ওখানে যদি আক্রমণের শিকার হয় কিংবা কোনো ধরনের অপরাধের মানে কর্মকাণ্ড ঘটে, সেগুলো কিন্তু আসলে আসেও না। এগুলো শুধুমাত্র রাজধানী কিংবা খুব ভালো সিটি বা ভাইরাল কোনো সংবাদ যদি আসে তখন সেগুলো শুধু রিপোর্টেড হচ্ছে, রাইট। এবং বাক স্বাধীনতা যেটা, সেটা সবার শেষে যেটা বলবো, সেই বাক স্বাধীনতা কি আসলে আমরা মানে পেলাম কিনা? বাক স্বাধীনতার কথা যদি আমি বলি, বাক স্বাধীনতা আসলে আমরা পাইনি। বাক স্বাধীনতা এই জন্য আমি পাইনি বলবো, সেটা হচ্ছে আমাকে মানে বেশ কয়েকজন আমার ফ্রেন্ড বা পরিচিত মানুষজন ফোন দিয়ে বলে যে তুমি যে লিখতেছো এটা আসলে মানে এতই ভালো লাগে দেখে, কিন্তু একটা লাইক দিব, সেই লাইকটা দিতে ভয় লাগে, একটা কমেন্টস করবো সেটা দিতে আমার ভয় লাগে। ওপরে তো ফোনে পড়েছে, কারণ হচ্ছে মনে হচ্ছে যে কেউ হয়তো বা তাকে ট্র্যাক ডাউন করবে। তো এই যে ভীতি, যেই ভীতির কারণে মানুষজন একটা লাইক, একটা কমেন্টস করতে ভয় পায়। সেখানে আমার বাক স্বাধীনতা নিয়ে আমার বলার দরকার নেই, ওটা আসলে কোন পর্যায়ে এখন আসে, রাইট। তো বাক স্বাধীনতা শুধুমাত্র হচ্ছে যে অনেকটা মানে কি বলবো এটাকে, অনেকটা হচ্ছে রিলিফের কার্ডের মতো, যাকে দেওয়া হবে সেই কথা বলতে পারবে, আর যাকে দেওয়া হবে না সে কথা বলতে পারবে না। তো যাই হোক, আরো অনেকগুলো ব্যাপারই ছিল, সেগুলো নিয়ে আসলে কথা বলার স্কোপ ছিল, কিন্তু আমি আর কথা বলতে চাই না। শুধু এটুকুই বলবো, সেটা হচ্ছে যে সরকারের উচিত হচ্ছে যে যেই সংস্কারের কথা আমরা শুনতেছিলাম, যেখানে আসলে একটা সত্যিকার গণতন্ত্রের পরিবেশ ফুটে উঠবে, যেখানে সব প্রধান রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে রাজনীতি করার ক্ষমতা পাবে, মানুষ তাদের ভোটার অধিকার প্রয়োগ করার ক্ষমতা পাবে। মানে এবারে যদি এরকম হয় যে একটা দলের সাপোর্টার যদি 25% 30% থাকে, সেই দল যদি সাপোজ যদি না থাকে ভোটের রাজনীতিতে, এবং সেটা যদি ফেয়ার ইলেকশন হয়, তারপরে কিন্তু ওই যে মানুষ যারা সাপোর্টার ছিল তারা কিন্তু ভোট দেওয়ার ক্ষমতা পেল না, কিংবা তাদের বাধ্য হয়ে অন্য একজন প্রার্থীকে তাকে ভোট দিতে হলো। তার মানে কি সঠিক গণতন্ত্র চর্চা হলো না। এই জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করবো যে আপনারা দয়া করে দেশের খাদ্য দ্রব্য মূল্যর যে স্থিতিশীলতা সেটা ফিরিয়ে আনুন, আইন শৃঙ্খলাকে আওতার মধ্যে নিয়ে আসে। অনেকদিন হয়ে গেছে, মোর দ্যান 100 days। যেসব জায়গাতে মানুষের কোশ্চেন থাকবে সেগুলো ক্লিয়ার করে ট্রান্সপারেন্সি নিয়ে আসেন। হ্যাঁ, ভোটের রাজনীতির জন্য সবগুলো রাজনৈতিক দলকে রাজনীতি করার ক্ষমতা দিন, এবং দেশে যে একটা নির্বাচন হবে সেই নির্বাচনের যেই সেই স্টেপগুলো আসলে আপনারা নেওয়া শুরু করুন। আপনারা এখনো পর্যন্ত টাইম দিতে পারেননি যে কবে আসলে নির্বাচনটা হবে। যাই হোক, আমার এই কথাগুলো বলার মানে একটাই হচ্ছে, সেটা হচ্ছে যে আমি চাই বাংলাদেশে সঠিক গণতন্ত্র ফিরে আসুক, এবং যেখানে সব দল রাজনীতি করার ক্ষমতা পাবে, দেশের মানুষ ভালো থাকুক, এবং আমাদের দেশে যেন গণতন্ত্রের যে সুবাতাস সেটা যেন অ্যাটলিস্ট প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।